আমাদের গণ অভ্যুত্থানের একটাই সবচেয়ে বড় সফলতা, আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছি এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন এবং সেটা ভারতে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। গণ অভ্যুত্থানে যদি আর কিছুও না পাই আমাদের খুব বেশি আফসোস করার দরকার নাই, কারণ এর পরবর্তী চ্যাপ্টারের যে ব্যর্থতার আলোচনাগুলো হচ্ছে এগুলো সবার জন্য, সব কিছুর জন্য এটা আমাদের ব্যর্থতা, আমাদের অক্ষমতা, আমরাই এর জন্য দায়ী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন আগেও হয়েছে, কিন্তু প্রত্যেকবার আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে এই বিএনপি এবং জামাতের ভুলের জন্য। বিএনপি এবং জামাতের, আপনি যদি বিগত সময়ের সেই 86 থেকে 91, যারা এখানে বয়স্ক আছেন, 86 থেকে 91, 91 থেকে 96, 96 থেকে তারপরে দেখেন, তাহলে দেখবেন এই তাদের ভুলের ফাঁক দিয়েই এরশাদ এবং শেখ হাসিনার পুনরুত্থান ঘটেছে। কালকে আপনারা দেখেছেন জামাত 10 লক্ষের বেশি লোক নিয়ে সমাবেশ করেছে, দেখেছেন না কত সুশৃঙ্খল। এর আগে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ দেখেছেন না, সেটাও খুব সুশৃঙ্খল। এর আগে বিএনপির তারুণ্যের সমাবেশ দেখেছেন না। আচ্ছা, এই 3টা দল মিলেই যদি একটা সমাবেশ ডাকতো হাসিনার পতন হয়ে যেত না? হয়তো কিনা? এই 3টা দলের লোকেরাই যদি ঢাকা অভিমুখে মার্চ করত, যতগুলো লোক বিএনপি এবং জামাতের এই গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে, নেতৃত্বে তো ওনারা ছিলেন না, নেতৃত্বে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা তারও আগে যেটা রাশেদ বলেছে যে এই নেতৃত্ব আসলে উৎপাদন হয়েছে 2018-তে আমাদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এবং কোটা সংস্কার আন্দোলনে 18-তে একটা গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আপনারা দেখেছেন সে সময় বারবার রাজনৈতিক দলগুলো বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আমি ওনাদেরকে ছোট করছি না, ওনারা নাই হয়তো ভালো নিয়তেই করেছেন, কারণ ওনারা চেয়েছেন। আমি জানি তখন নুরুল হক নূর আবির্ভূত হয়েছিলেন, রাশেদরা আবির্ভূত হয়েছিলেন এই দেশ এবং জাতির একটা নতুন দিশা হিসাবে, যে এই তরুণরাই পারবে বাংলাদেশকে বদলাতে। কিন্তু সেই সময় রাজনৈতিক দলগুলোর পরিকল্পিত, এখন যারা বলছেন ওনারা বিভিন্ন ছক এঁটেছেন, তখন আপনাদের এই ছকটা হাঁটেন নাই কেন? আমি তো এই ওয়েভের চাইতে ওয়েভকে বেশি দেখি, ওই ওয়েভটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল, এটা আপনাদের মনে থাকার কথা। তখন আমরা এত গণমাধ্যমের ছিল না, তখন এই ফেসবুক ইউটিউব দিয়েই আমাদের এই গণ জাগরণটা তৈরি হয়েছিল। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি জামাতের 1 বছর যেতে হয় নাই, দেখেন কিভাবে বিভেদটা, বিতর্কটা তাদের তৈরি হয়েছে। এক দল এক পক্ষকে রাজাকার, এক দল আরেক পক্ষকে চাঁদাবাজ ডাকছেন। মনে হয় যেন বিএনপি আগে খুব ধোয়া তুলসী পাতা ছিল, দুধে আলতা ছিল, হঠাৎ করে ওনারা চাঁদাবাজ হয়ে গেছেন। আর জামাত তো এই 5ই আগস্টের পরে রাজাকার হয়েছে, এর আগে কিছুই ছিল না, খুব ভালো ছিল। বিষয়টা অনেকটা এরকম মনে হয় না? তা আপনারা 25 বছর ধরে ঐক্যবদ্ধ ছিলেন, 25 বছর ধরে জোট করেছেন, সরকারে এসেছেন, বিএনপি থেকে বেরিয়ে আসার জন্য জামাতকে এমন কোনো দেওয়া হয় নাই, কি প্রস্তাবনা দেওয়া হয় নাই। মন্ত্রিত্ব, পার্লামেন্টে অবস্থান, তাদের নেতাদের ফাঁসি থেকে মুক্তি, সব ধরনের প্রপোজাল তাদেরকে দেওয়া হয়েছিল। তারা তো বিএনপি থেকে, জোট থেকে বেরিয়ে আসে নাই। আর বিএনপিকে হেন কোনো মন্তব্য করা হয় না, যে রাজাকারের মদতদাতা খালেদা জিয়াকে বলা হইতো যে উনি নাকি জামাতের আমির, পরোক্ষ আমির, বলা হয়েছে না ভাই? তাহলে এত কিছুর পরেও আপনারা তখন ঐক্য ভাঙেন নাই, আপনারা গড়ছাড়া ছিলেন। যেই সময় রাষ্ট্রটাকে গড়া দরকার, যেই সময় আবু সাইদ মুগ্ধের রক্তের উপর দাঁড়িয়ে আপনাদের বলা উচিত ছিল যে এই বাংলাদেশ অনেক কষ্টে ফেরত পেয়েছি, অনেক কষ্টে খালেদা জিয়াকে আবার আমরা রাজপথে দেখেছি, খালেদা জিয়ার সেই মায়াময়, সেই স্নেহময়ী চেহারা দেখার সৌভাগ্য হয়েছে, যেই কষ্টের ফলে আজকে আমরা সবাই মিলে বাংলাদেশ সংস্কারের জন্য আলোচনা করতে পারছি। সেই সময় আপনাদের ঐক্য দরকার ছিল। আসলে
আপনাদের ঐক্য ছিল স্বার্থের ঐক্য। আপনারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, সংসদে সিট পাওয়ার জন্য, মন্ত্রিত্বের জন্য, ক্ষমতায় অর্জনের জন্য সে ঐক্য করেছিলেন। শুনলে হয়তো খারাপ লাগবে, আমি এ কথাটা এই জন্যই বলছি যে আপনাদের উপলব্ধির জন্য বলছি। সবাই মিলে একসাথ হয়ে, একজোট হয়ে এই নিশানাকে আমরা করতে পারি না যে আমরা এই দেশটাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নেয়ার আগ পর্যন্ত কে রাজাকার, কে চাঁদাবাজ, কে শিলং থেকে আসছে, কে কে কোত্থেকে আসছে, এই ধরনের বিতর্ক বাদ দিয়ে আমাদের এখন প্রশ্ন কি অন্যটা হইতে পারে না ভাই? সুতরাং আমার আজকে অনুরোধ থাকবে যে আমরা কে জেলে গিয়েছি, কে আহত হয়েছি, কারা শহীদ হয়েছে, কে কাকে হারিয়েছি, সবাই আমরা আজকে ভালো অবস্থায় আছি। আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই শহীদ পরিবারদের এখন আমরা খোঁজ নিতে যাচ্ছি। যদি শেখ হাসিনার পতন না হইতো, ওই শহীদ পরিবারের কেউ পরিচয় দিত না। কারণ আমি আপনাদের একটা ইতিহাসের কথা বলি, 5ই মেতে যখন হেফাজতের উপরে ক্র্যাকডাউন হয়েছিল, তখন আমাদের কাছে লিস্ট এসেছিল কতগুলো পরিবার নিহত হয়েছে। আমরা যখন তাদের বাড়িতে খোঁজ নিতে গেছি, কেউ স্বীকার করে না, বলছে না আমাদের কোনো ছেলে মারা যায় নাই, বলছে আমাদের এই নামে কোনো ছেলেই নাই। বুঝতে পেরেছেন? পরে যখন আমরা তাদেরকে আসল পরিচয় দিয়েছি, তখন আমাদেরকে জড়িয়ে ধরে কান্না করে বলেছে আমার ছেলে মারা গেছে, ছেলের লাশটাও আনতে পারি নাই। আজকে শেখ হাসিনা যদি পালিয়ে না যাইতো, আওয়ামী লীগ যদি পতন না হইতো, একই দৃশ্য হইতো না ভাই? আজকে আবু সাঈদের পরিবারকে জঙ্গি বলে জেলখানায় থাকতে হতো।